আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশে ফেরার 13 দিনের মাথায় জিয়াউর রহমান সাহেব নিহত হলেন, এর মধ্যে কোন যোগসূত্র আছে কিনা সেটা অনুসন্ধান করা উচিত। সেই ব্যাপারে জাতীয় কমিশন গঠন করে তদন্ত করা উচিত। কেন হয়েছিল 45 বছর পরে 50 বছর পরে যদি জাতীয় নেতা শেখ মুজিব হত্যাকাণ্ডের বিচার হতে পারে, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে কারা কারা জড়িত ছিল সেটার তদন্ত কেন হবে না? সেটারও তো হওয়া প্রয়োজন রয়েছে। আমার নামে যতগুলো মামলা, আমার এখানে ধারণা এখানে কারো নামে অতগুলো মামলা নেই, তার 10 ভাগের 1 ভাগ নেই। এগুলো নিয়ে তো আমি কোনো দুশ্চিন্তায় ভুগি না, এবং অনেকেই দুশ্চিন্তায় ভোগেন না। যদি ভোগেন তাহলে রাজপথে কোনো কিছুই করা সম্ভব নয়। চেতনার কথা বলতে বলতে যখন জাতিকে যাতনার মধ্যে ফেলে দেয়, সেই যাতনা থেকে মুক্ত করাটা হচ্ছে প্রকৃত মুক্তিযুদ্ধ। নৈতিক অধঃপতনটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে? 4 জন সচিব, পুরনো সচিব যাদের ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ধরা পড়েছে, তাদের বিরুদ্ধে সামান্যতম কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, কোন রকমের কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আইয়ুব খান নামে যে মুক্তিযোদ্ধা আত্মহত্যা করেছিলেন, তিনি যে সচিবের দুর্ব্যবহারের কারণে আত্মহত্যা করলেন, সেই সচিবকেও দেখে একটা ধমক আজ পর্যন্ত দেওয়া হয় নাই। একজন মন্ত্রী এখনো বহাল আছেন, এখনো তার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট যদি দেখেন তাহলে দেখবেন যে তার জন্ম হয়েছে 1968 সালে। 3 বছর বয়সে তিনি মুক্তিযুদ্ধ করেছেন। যেভাবে নৈতিক শিক্ষাবোধের দরকার, তার ঠিক উল্টো কাজে হাত দিয়েছে এই সরকার। আগামী বছর থেকে নাকি ধর্মীয় শিক্ষা যেটা, সেটা বাধ্যতামূলক যেটা ছিল এটাকে অপশনাল করে দেওয়া হচ্ছে। চাচ্ছে কি তারা চাচ্ছেটা কি? এটাই তো আজকে একটা বিশাল গবেষণার বিষয় হয়ে যায়। ডুবন্ত টাইটানিক জাহাজে পরিণত করেছে এই দেশটাকে, আর্থিক ভাবে, নৈতিক ভাবে, সামাজিক ভাবে, মূল্যবোধের দিক থেকে, সব দিক থেকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং কে আগে এগিয়ে আসবেন, সে কি 7 মাইল দূরে, না 14 মাইল দূরে, না 51 মাইল দূরে, সেটা বিষয় না। এড়িয়ে যাওয়ার অনেক অজুহাত থাকবে, সেই অজুহাত গুলোকে একপাশে সরিয়ে রেখে যারা এগিয়ে আসবে তাদের হাতে নেতৃত্ব যাবে, দেশ তাদের কাছে অত্যন্ত পরিষ্কার। এবং সেই নেতৃত্বের জন্য পরীক্ষিত এবং যোগ্য এবং সবচেয়ে বড় সাহসী জীবনতারা এই মুহূর্ত পর্যন্ত হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যে কারণেই বলা হয় যে মুক্তিযোদ্ধারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। সেই কারণেই তাদের কর্মসূচিতে গুলোতে যখন আসি তখন একটা ভিন্ন অনুভূতির সৃষ্টি হয়, তৈরি হয়। কিন্তু আজকে অবস্থাটার যে অবনতি হয়েছে সেজন্য আবার কষ্টও হয়। আপনাদের মধ্য থেকেই কিছু লোক গিয়ে সেই কাজটি করেছে। আবার এর পরবর্তীতে যদি যখন দেখি যে এই ধরনের কর্মে যারা লিপ্ত হয়, তোষামদিতে তেল নিয়ে তেলেস্মতি করে, সয়াবিন তেল, সরিষার তেলের মতো সার্বক্ষণিক তৈলসিক্ত বা তৈলমর্দন করতে যারা অভ্যস্ত, তাদের পরিণতি কি হয় সেটা দেখতে গেলেও শ্রীলঙ্কায় যেতে হয়। অনেকগুলো ছবির মধ্যে একটা ছবি এসেছে, প্রায় নগ্ন অবস্থায় একজনকে পিটিয়ে রাস্তায় শুয়ে ফেলেছে। ওই ভদ্রলোক কিন্তু সাংবাদিক এবং প্রধানমন্ত্রীর সঙ্গে, ওই দেশের ক্ষমতাবানদের সঙ্গে তার অনেকগুলো ছবিও প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তো সেই জন্য বলি যে ভালো খারাপ সমাজের সর্বস্তরই আছে। এই সরকারের বর্তমান যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তার কথা তো আমাদের কারো কোনো রাজনীতিকের বলা লাগবে না। হুমায়ুন আহমেদ সাহেবের দেয়াল বইটা পড়েন, যে বইটা এই সরকার নিষিদ্ধ করেছিল, তারপরে আবার আংশিক অনুমতি দিয়ে কিছু কিছু সেন্সর করে তারপরে ছেড়ে দিয়েছে। যে মোজাম্মেল হক সাহেবরা টঙ্গী ব্রিজের কাছে কি ভালো কাজ করেছিলেন তখন, এবং কথায় কথায় কিভাবে গিয়ে সম্মানিত জাতীয় নেতা শেখ মুজিবকে বিব্রত করতেন। এটাই হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের জন্মের পরে 4 বার এখন পর্যন্ত নাম পরিবর্তন হয়েছে, বিএনপির কিন্তু হয় নাই। অন্য কোন দলের এভাবে হয়েছে কিনা খুব কম। প্রথম জন্মের সময় আওয়ামী লীগ, আওয়ামী মুসলিম লীগ, তার পরবর্তীতে আওয়ামী লীগ, তার পরবর্তীতে বাকশাল, তার পরবর্তীতে আবার আওয়ামী লীগ। নামের সঙ্গে যাদের চরিত্রের পরিবর্তন হয় সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। 1972 সালে আমাদের জাতীয় নেতা, শ্রদ্ধেয় নেতা শেখ মুজিবুর রহমান সাহেব গণপরিষদ বিতর্কে কোট আনকোট বলেছিলেন যে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি। সামনে নির্বাচন আসছে, স্বাধীন এবং সার্বজনীন ভাবে মানুষ ভোট দিবে। তাতে যদি আওয়ামী লীগ ভোট না পায়, অন্য যারা পাবে তারা দল পরিচালনা করবে। সম্ভবত 1972-এর 10 অক্টোবরের কথা এটি। কিন্তু মাত্র
কয়েক মাসের ব্যবধানে 73-এ আমরা দেখলাম উনি সেই বিদেশি পাইপ টেনে টেনে গণভবনে বা ওনার 32 নম্বর বাড়িতে বসে নির্বাচন পর্যবেক্ষণ করছেন, আর একে একে জাতীয় পর্যায়ের বিরোধী নেতাদের ব্যালট বাক্সগুলো ছিনতাই হয়ে যাচ্ছে, হেলিকপ্টারে ঢাকায় চলে আসছে, ঘোষণায় পাল্টাপাল্টি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ হচ্ছে সামাজিক ভাবে একটি দেশকে পঙ্গু করে দেওয়ার জন্য যথেষ্ট। অর্থনৈতিক উন্নয়ন, মেগা প্রকল্প কোনো কিছু যদি বিচার নাও করেন, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, ফ্যামিলি বন্ডিং, সোশ্যাল বন্ডিং, সামাজিক বন্ধন এবং পারিবারিক বন্ধনগুলোকে এমন ভাবে ধ্বংস করেছে যেটা আপনাদের পরবর্তী 3 প্রজন্ম পর্যন্ত পৌঁছে গিয়েছে। খুব বেশি তো কোনো কিছুর প্রয়োজন নেই, শাহেদ, সম্রাট কিংবা সাবরিনা এদের প্রয়োজন নেই। একজন পুলিশ কর্মকর্তা দুঃখ লাগে, কষ্ট লাগে যে নৈতিকতাকে কোন পর্যায়ে নিয়ে গেছে এই আওয়ামী লীগ। বিচারহীন ভাবে কোন রকম শাস্তির আওতার বাইরে থেকে একজন পুলিশ কর্মকর্তা ভ্যান গাড়ি চালানো, তার ভ্যান গাড়ি ভাড়া নেওয়া হবে এই কথা বলে 52 বছর বয়সী একজন মানুষকে তার বাসায় নিয়ে ডেকে নিয়ে আটকে রেখেছেন এবং 3 দিন ধরে তাকে বলাৎকার করেছেন। একজন পুরুষ মানুষকে ধর্ষণ করেছেন, তার বয়স 52 বছর। পরবর্তীতে অনুসন্ধানে দেখা গেল আরো একজনের সঙ্গে তিনি সেই কীর্তিকলাপ করেছেন, সেই পুরুষ মানুষটির বয়স 55 বছর। নৈতিক অধঃপতনটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে? 4 জন সচিব, পূর্ণ সচিব, যাদের ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ধরা পড়েছে, তাদের বিরুদ্ধে সামান্যতম কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, কোন রকমের কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আইয়ুব খান নামে যে মুক্তিযোদ্ধা আত্মহত্যা করেছিলেন, তিনি যে সচিবের দুর্ব্যবহারের কারণে আত্মহত্যা করলেন, সেই সচিবকেও দেখে একটা ধমক আজ পর্যন্ত দেওয়া হয়নি। একজন মন্ত্রী এখনো বহাল আছেন, এখনো তার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট যদি দেখেন তাহলে দেখবেন যে তার জন্ম হয়েছে 1968 সালে। 3 বছর বয়সে তিনি মুক্তিযুদ্ধ করেছেন। এই দল হচ্ছে মুক্তিযুদ্ধের সেই চেতনার নামে যাতনার পতাকাবাহী, যেই দলের প্রধান, যে দেশের তথাকথিত অবৈধ প্রধান বলেন যে স্বর্ণকাররা তো মায়ের সোনা চুরি করে। তো আমার দেশের কর্মকর্তারা, আমার আওয়ামী লীগের নেতারা এই মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্টের মধ্যে খাদ মিশিয়ে, সেটা এমন কি দোষ হয়েছে বলেছে না? আর সেই খাদ মেশানোর স্বর্ণ আমরা বিদেশিদেরকে উপহার দিয়েছি। কত নির্লজ্জ এবং কতখানি নৈতিক অধঃপতন হলে সেই জায়গাটায় আমরা এই দেশকে নিয়ে গেছি। তারপরে বড় বড় গলার কথা বলে একজন কূটনীতিক, পেশাদার কূটনীতিক, রেজা ভাইদের দেশের মানুষ, রেজা ভাইদের দেশের 3 জন মানুষ আছেন, এরা যে সমস্ত কথাবার্তা বলেছে, কিশোররা, তরুণরা, এগুলো শোনা তাদের জন্য নিষিদ্ধ হওয়া উচিত ছিল। পররাষ্ট্রমন্ত্রী বলেন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। আমি তখন বলেছিলাম যে তাহলে অন্যদের সঙ্গে সম্পর্ক কি পরকীয়া? ওইখান থেকে স্বামী স্ত্রী হয়, তারা বাকিগুলো তো পরকীয়া, দুটোর একটা তো বাদ দিতে হবে। অনেক কথা বলেন, সব বেশি বলবো না। পরিকল্পনা মন্ত্রী বলেন গরুতে যদি কচুরিপানা খেতে পারে, মানুষ কেন খেতে পারবে না? তিনি, তার বাড়িও সিলেটে। তারপরে আগে শিক্ষামন্ত্রী ছিলেন নুরুল ইসলাম নাহিদ সাহেব, তিনি বলেছিলেন ঘুষ আপনারা খান, আপনাদেরকে আমি ঘুষ খেতে নিষেধ করি না, তবে একটু সহনীয় পর্যায়ে খান। রেজা ভাই ডোন্ট ফাইন, আপনি মনে করবেন না যে আমি সিলেট বিদ্বেষী, কখনোই না, কখনোই না। আমাদের অঞ্চলও আছে যে মুক্তিযোদ্ধার, যে মন্ত্রীর কথা আমি বললাম 3 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছেন, তার বাড়ি বরিশাল অঞ্চলে। তো আমরা এই যে নৈতিক অধঃপতন যেটা হয়েছে, সামাজিক অবক্ষয় যেটা হয়েছে, এটা পূরণ করবেন কিভাবে? এটা কিভাবে পূরণ করবেন? কত প্রজন্মের পরে এটা পূরণ হবে আপনি বলেন? একজন এমপি যার বয়স 71 বছর, যে মুক্তিযোদ্ধা, প্রকৃত মুক্তিযোদ্ধা, সে যখন গিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে একজন বিধবা মহিলার ঘরে প্রতিদিন যান এবং তার সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হন, সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কোথায় থাকে পারিবারিক ভাবে এই টেলিফোন কিংবা এই যে আমাদের যে অন্যান্য যেসব ইলেকট্রনিক আইটেমস আছে, এগুলো ঘরের মধ্যে রাখাও তো ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে এখন, যারা একত্রে পরিবার নিয়ে থাকেন। ঝালকাঠির জেলা পরিষদের চেয়ারম্যান তার দরজার সামনে, তার অফিসের সামনে বসে আওয়ামী মহিলা লীগের নেত্রী
ধর্ণা দিয়েছেন যে আমার পেটে ওনার সন্তান, অবৈধভাবে আমাকে এই কাজ উনি করেছেন, আমি এর বিচার চাই। কোনো বিচার হয়নি। এই যে কাজগুলো হচ্ছে, এই যে জিনিসগুলো হচ্ছে, এর থেকে যে সামাজিক অধঃপতন, এই মুক্তিটা কিভাবে আসবে? না হয় এরা সরে যাবে, কিন্তু এর থেকে মুক্তি পেতে হলে যে ওয়াজ নসিহত করা দরকার, যেভাবে নৈতিক শিক্ষাবোধের দরকার, তার ঠিক উল্টো কাজে হাত দিয়েছে এই সরকার। আর আগামী বছর থেকে নাকি ধর্মীয় শিক্ষা যেটা, সেটা বাধ্যতামূলক যেটা ছিল, এটাকে অপশনাল করে দেওয়া হচ্ছে। চাচ্ছে কি তারা? তারা চাচ্ছেটা কি? এটাই তো আজকে একটা বিশাল গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আমরা যে শুধু আমাদের উপরে কষ্ট, নির্যাতন, নিপীড়ন, আমার নামে যতগুলো মামলা, আমার এখানে ধারণা এখানে কারো নামে অতগুলো মামলা নেই, তার 10 ভাগের 1 ভাগও নেই। এগুলো নিয়ে তো আমি কোনো দুশ্চিন্তায় ভুগি না, এবং অনেকেই দুশ্চিন্তায় ভোগেন না। যদি ভোগেন তাহলে রাজপথে কোনো কিছুই করা সম্ভব নয়। চেতনার কথা বলতে বলতে যখন জাতিকে যাতনার মধ্যে ফেলে দেয়, যে যাতনা থেকে মুক্ত করাটা হচ্ছে প্রকৃত মুক্তিযুদ্ধ। সম্মানের সঙ্গে বলি, আপনারা ছিলেন স্বাধীনতার যোদ্ধা, কিন্তু এখনো আপনারা মুক্তিযোদ্ধা, কারণ আপনাদের যুদ্ধের একাংশ বাকি রয়ে গেছে। এই দেশটাকে অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য যে স্বপ্ন নিয়ে আপনারা লড়াই করেছেন, স্বপ্নের বাস্তবায়নের জন্য, এবং নৈতিক ও জাতিগত মূল্যবোধের অবক্ষয়কে যে নিম্ন স্তরে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে আবার পুনরায় ফেরত আনার জন্য, সেই কাজগুলো করবার জন্যই বেগম খালেদা জিয়াকে দরকার। সামনে তার নেতৃত্ব দরকার। বেগম খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের মূর্ত প্রতীক, জীবন্ত প্রতীক। এই মে মাসে জয়নুল ভাই বলে গেছেন, এখানে বীর মুক্তিযোদ্ধা জয়নুল ভাই, 30 মের কথা। এই মে মাসে আরো একটি বিয়োগান্ত ঘটনা আছে, আবার আনন্দের ঘটনাও আছে। আনন্দের ঘটনাটা হচ্ছে মে মাসের 10 তারিখ, অর্থাৎ গতকালকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দিনে প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যানশিপ নিয়েছিলেন, দলের নেতৃত্বটা হাতে নিয়েছিলেন। আবার এই মাসেই আজকের আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা 17 তারিখে দেশে ফিরেছিলেন, 13 দিনের মাথায় জিয়াউর রহমান সাহেব নিহত হয়েছিলেন। সেটারও তো কারণ আমাদের খুঁজে বের করা দরকার। এই আওয়ামী লীগ নতুন নতুন কিছু শব্দ আবিষ্কার করেছে, অনেকগুলো নতুন শব্দ। কি বলে? জিরো টলারেন্স, তারপরে বলে কি রোল মডেল, তারপরে বলে কি দুর্নীতিকে গরমিল, উন্নয়নের গণতন্ত্র। এর মধ্য দিয়ে যদি কথায় কথায় আরো একটি শব্দ তারা উচ্চারণ করে, খতিয়ে দেখা হবে। আমাদের পক্ষ থেকেও দাবি থাকবে, আপনাদের পক্ষ থেকেও দাবি থাকা উচিত একজন মুক্তিযোদ্ধা হিসেবে, যে আজকের যিনি প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশে ফেরার 13 দিনের মাথায় জিয়াউর রহমান সাহেব নিহত হলেন, এর মধ্যে কোন যোগসূত্র আছে কিনা সেটা অনুসন্ধান করা উচিত। সেই ব্যাপারে জাতীয় কমিশন গঠন করে তদন্ত করা উচিত। কেন হয়েছিল? 45 বছর পরে, 50 বছর পরে যদি জাতীয় নেতা শেখ মুজিব হত্যাকাণ্ডের বিচার হতে পারে, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে কারা কারা জড়িত ছিল সেটার তদন্ত কেন হবে না? সেটারও তো হওয়া প্রয়োজন রয়েছে। সুতরাং আজকে আমাদের যে প্রতিজ্ঞা, যে সংকল্প, যে সম্মুখে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়, এর সঙ্গে এই জিনিসগুলোকে যুক্ত করার জন্য জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলকে আমি আহ্বান জানাচ্ছি ব্যক্তিগতভাবে। কারণ আপনাদের উত্তরাধিকারী হিসেবে যারা আছে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, তাদেরকে দেখে তো আমরা আশান্বিত হই। তারা এটাকে ধারণ করে, বাহন করে সম্মুখে ধীরে ধীরে এগিয়ে যাবে। একটা কথা বলে শুধু আমরা আমার বক্তব্য শেষ করবো। ঐক্যের কথা আপনারা বলেছেন, দল মত নির্বিশেষে ডান বাম মধ্যপন্থী সবার কথা বলেছেন, আমি আপনাদের সঙ্গে একমত। তবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের ফল বিভিন্ন সময় হয়। সারা পৃথিবীতে তোলপাড় করা টাইটানিক জাহাজ ডুবির ঘটনা সারা বিশ্বে। এই টাইটানিক জাহাজ যখন ডুবছিল, নিশ্চিত নিরাপত্তার জাহাজ, তখন টাইটানিক থেকে যে এসওএসটি করা হয়েছিল, সেই এসওএসটি প্রথম রিসিভ করেছিল যে জাহাজ, সেই জাহাজটির নাম হচ্ছে কাস্পিয়ান। এই জাহাজটি ডুবন্ত টাইটানিক থেকে মাত্র 7 মাইল দূরে অবস্থান করছিল। কিন্তু কাস্পিয়ান জাহাজটি এসওএসটা রিসিভ করে তারা মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে গেল, কারণ শিল মাছ শিকার করা নিষিদ্ধ আইনগতভাবে। ওই জাহাজটি অবৈধভাবে শিল মাছ শিকার করছিল। তারা ভাবলো যে এখন যদি আমরা এই জাহাজ উদ্ধার করতে যাই, আমরা ধরা পড়বো, আমাদেরও বিচার হবে, অন্যদিকে চলে গেল। আরেকটি এসএমএস রিসিভ করেছিল 14 মাইল দূরে অবস্থানকৃত আরেকটি জাহাজ, সেটার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়ান। এই ক্যালিফোর্নিয়ান জাহাজটি যখন এসওএস রিসিভ করলো, তখন তার ক্যাপ্টেন ক্রুদেরকে নিয়ে সবাই বসলেন,
এবং বললেন যে কি করা যায়। ক্রুরা তখন বললেন যে ওয়েদার খারাপ, ঘন ঘোর অন্ধকার চতুর্দিকে, বড় বড় বরফের স্তূপ, এটা ভেঙে যদি এখন আমরা রওনা করি আমরাও দুর্ঘটনার কবলে পড়বো, বরং একটু সকাল হোক, সূর্যটা উঠুক, তারপরে আমরা যাই। এই বলে তারা বিশ্রামে চলে গেলেন। 51 মাইল দূরে অবস্থান করছিল আরেকটি জাহাজ, 51 মাইল দূরে। সেই জাহাজটির নাম হচ্ছে কার্পেথিয়ান্স। এই কার্পেথিয়ান জাহাজটির ক্রু 51 মাইল দূরে যিনি অবস্থান করছিলেন, তিনি সেই এসওএসটি রিসিভ করার পরে তার গুরুদেরকে নিয়ে বসলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন হাঁটু গেড়ে বসে, এবং তারপরে সিদ্ধান্ত নিলেন আমরা এই মুহূর্তে রওনা করব। তারা ওই মুহূর্তে রওনা করেছিলেন বরফ কেটে ভেঙে ভেঙে, জীবনের ঝুঁকি নিয়ে, নিজেদের ঝুঁকি নিয়ে, জাহাজের ঝুঁকি নিয়ে, সমস্ত ঝুঁকি নিয়ে রওনা করেছিলেন বলে টাইটানিকের 705 জন যাত্রী সেদিন প্রাণে বেঁচেছিলেন। নাহলে 705 জনও বাঁচত না। বাংলাদেশের অবস্থা কিন্তু আজকে তাই দাঁড়িয়েছে। বাংলাদেশের অবস্থা আজকে তাই দাঁড়িয়েছে। ডুবন্ত টাইটানিক জাহাজে পরিণত করেছে এই দেশটাকে। আর্থিক ভাবে, নৈতিক ভাবে, সামাজিক ভাবে, মূল্যবোধের দিক থেকে, সব দিক থেকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং কে আগে এগিয়ে আসবে, সে কি 7 মাইল দূরে, না 14 মাইল দূরে, না 51 মাইল দূরে, সেটা বিষয় না। এড়িয়ে যাওয়ার অনেক অজুহাত থাকবে। সেই অজুহাত গুলোকে একপাশে সরিয়ে রেখে যারা এগিয়ে আসবে তাদের হাতে নেতৃত্ব যাবে, দেশ তাদের কাছে পরিষ্কার। এবং সেই নেতৃত্বের জন্য পরীক্ষিত এবং যোগ্য এবং সবচেয়ে বড় সাহসী জীবন তারা এই মুহূর্ত পর্যন্ত হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে তার মুক্তি এবং তার রোগ মুক্তির কামনা দুটো একসঙ্গে করছি। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলকে আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য এবং অনেক মানুষকে একত্রে এখানে আহ্বান করার জন্য ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।